হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এখন আমি আছি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট গ্রামে। গরুবাথান থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরে এই গ্রামটির অবস্থান। এই গ্রামটির নাম হচ্ছে মান্ডলগাঁও। অফবিট কালিম্পংয়ের যে সার্কিটে আমরা ইউজুয়ালি গিয়ে থাকি তার থেকে একদমই অন্যত্র একটি জায়গা। অসাধারণ সুন্দর একটি হোমস্টে গড়ে উঠেছে এই জায়গাটিকে ঘিরে। হোমস্টে বলতে পারেন, ফার্মস্টে বলতে পারেন। এখানে আমরা যে অ্যাকোমোডেশন টাইপে আছি সেটা আক্ষরিক অর্থে একটা ডুপ্লে। এই ডুপ্লের কিছু অংশ দেখিয়ে আজকের এই ব্লগটা শুরু করি। এখন আমি আছি হচ্ছে এই ডুপ্লের বারান্দাটিতে। বারান্দা থেকে কি অপূর্ব ভ্যালির ভিউ দেখুন শুধু। আমি যদি ক্যামেরা ঘোরাই, ঠিক এই রকমভাবে কিন্তু আমরা আমাদের দিনটা শুরু করলাম হচ্ছে পাহাড় দেখে। এই ডুপ্লের এটা হচ্ছে বারান্দার অংশ। বারান্দায় দারুণভাবে বসবার ব্যবস্থাপনা করা। ডুপ্লের অ্যারেঞ্জমেন্টসগুলো বিভিন্ন রকম আছে। এইটা একটা টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট যেখানে নিচে সিঙ্গেল বেড, ওয়ার্ক ডেস্ক, সোফা, এবং ওপরে যদি উঠে যান এই সিঁড়িগুলো দিয়ে সেখানেও কিন্তু আবার বেড আছে এবং ওপর থেকেও মোটামুটি একটা 180 ডিগ্রি ভিউ আছে। হোমস্টেটা ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এই হোমস্টেটিতে কিভাবে এসে পৌঁছবেন, ভাড়া কত, খাওয়ার কি কি ব্যবস্থা আছে, শুধু তো মান্ডলগাঁও বলে নয়, এখান থেকে আশপাশে আর কি কি দেখতে যেতে পারেন তার সমস্তটা তুলে ধরবো আজকের ব্লগে। ব্লগটা যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটাই জাস্ট অনুরোধ রইল, দেখুন এই পাইন বন এবং এই সামনের পাহাড়ের সাক্ষী রইল। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখে যদি এনজয় করেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, প্রথমেই দেখাই আমরা এখানে এসে কিভাবে পৌঁছলাম এবং তারপর এই গোটা ব্লগটা জুড়ে আপনাদের ঘুরে দেখাবো মান্ডলগাঁও এবং তার আশপাশের সমস্ত কিছু। আমাদের আজকের গল্পটি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। তখন বোধহয় বিকেল 7:30 বাজে। নানা মানুষ একটা কর্মব্যস্ত দিনের শেষে বাড়ি ফেরার তোড়জোড় করছেন এবং আমরা খানিক জিরিয়ে নেওয়ার জন্য বেছে নিলাম শিয়ালদার আপার ক্লাস ওয়েটিং রুমটিকে। এবারে অনেকদিন পর এই ওয়েটিং রুমটিতে গিয়ে দেখলাম একদম নতুন করে সাজানো হয়েছে। পাশেই গড়ে উঠেছে একটি টি জাংশন, যেখানের বারান্দা থেকে আশপাশটা খুব সুন্দরভাবে দেখা যায়। তবে এ তো জাস্ট 1 ঘন্টার গল্প। তারপর আমাদের আসল গন্তব্যটি ছিল শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়েছিল আমাদের উত্তরবঙ্গগামী গাড়ি। আমরা এবার ট্রাভেল করছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, যেটিকে ডুয়ার্সের ট্রেনও বলা হয়। আমাদের ইভেন্চুয়ালি ফাইনাল ডেস্টিনেশন ছিল নিউমাল জাংশন। এই ট্রেনটির 2 এসিতে আমাদের এবারের টিকিট কাটা ছিল। শিয়ালদা থেকে নিউমাল জাংশন অবধি 2 এসিতে এক একজনের ভাড়া পড়েছিল 1380 টাকা। এর বাদেও এই ট্রেনটিতে 3rd ইকোনমি, 1st এসি, 3rd এসি সমস্ত রকম কামরা আপনারা পেয়ে যাবেন। আমাদের ট্রেনে ব্ল্যাঙ্কেটস, পিলো সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছিল। মনে একরাশ আনন্দ যে এই ভিড়ভাট্টা ঠেলে আর কিছুক্ষণের অপেক্ষার পরেই পৌঁছে যাব সবথেকে প্রিয় জায়গা পাহাড়ে। মায়ের বানানো বাড়ির খাবার নিয়ে আমরা সেদিন ট্রেনে উঠেছিলাম। আমার মতো আরও নানা পাহাড়প্রেমী মানুষ সেদিন ভিড় জমিয়েছিল এই ট্রেন গাড়িটিতে। মায়ের সঙ্গে জীবনের নানা সুখ দুঃখের গল্প সেরে নেওয়ার পর বুঝলাম ঘড়ির কাঁটা বলছে 9:30। তখন মায়ের আনা বাড়ি থেকে বানানো রুটি, ছানার ডালনা এবং মিষ্টি দিয়ে রাত্রের ডিনারটা সেরে ফেললাম। মায়ের হাতের রান্না এর কি আর রিভিউ হয় নাকি? যখনই খাবেন তখনই ভালো লাগবে। অপেক্ষা ছিল শুধু ভোর হওয়ার। ভিড় ভাট্টা এবং কনক্রিটের জঙ্গল ছেড়ে আমাদের গাড়ি দেখলাম ঘুম ভাঙার পর পৌঁছে গেছে কোনো এক অজানা চা বাগানের মধ্যে। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের যে গন্তব্য নিউমাল জাংশন, সেটা হচ্ছে এই ট্রেনটা 22nd স্টপেজ। এই রুটে যে কটা ট্রেন চলে সব থেকে স্লো ট্রেন এটাই। আর এখন আমাদের ট্রেন ঢুকছে বাগডোগরায়। আর বাগডোগরায় ঢোকার সময়তেই কিন্তু সারিবদ্ধভাবে ট্রেন থেকেই আপনারা চা বাগান দেখতে পাবেন। এই দেখুন, তার কিছুটা এবার আস্তে আস্তে শুরু হচ্ছে। আর এই জার্নিটা আমার আরও সারা জীবন মনে থাকবে, কারণ আমি কালকে যখন শিয়ালদায় ট্রেনে বসলাম ঠিক সেই মুহূর্তেই মোবাইলে যখন আমার ইউটিউব অ্যাপটাকে রিফ্রেশ করলাম দেখলাম আমার 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে।
যদিও অনেকের কাছে এটা খুব নগণ্য ব্যাপার, এক একজন বড় ক্রিয়েটারের এক এক দিনে 50,000 হয়, তবে আমার কাছে এটা আমার শেষ 5 বছরের এফার্টের রিওয়ার্ড বলতে পারেন। যদিও ইউটিউব আমাকে অ্যাকচুয়ালি অ্যাকনলেজ করবে যখন আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে, তা হতে আরও বেশ খানিক সময় নেবে। তবে যদি আপনাদের সাপোর্ট এরকম পেতে থাকি তাহলে আশা করি সেই মাইলস্টোনটা ছুঁতেও খুব বেশি সময় লাগবে না। যে মানুষরা আমাদের শুরু থেকে সাপোর্ট করেছেন তাদের মন থেকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের ট্রেন এসে পৌঁছলো শিলিগুড়ি জাংশনে। এই শিলিগুড়ি জাংশনে আমাদের ট্রেনের 15 মিনিট কিন্তু একটা স্টপেজ আছে, কারণ এখানে একটা রেক রিভার্সাল হয়। আমরা যেদিক বরাবর এলাম আর কি কলকাতা থেকে, ট্রেন এবার উল্টো দিকে যাবে। খুব ভালো এসছে, মোটামুটি মিনিট 40 লেট, এটুকু ম্যানেজেবল, বাট ট্রেনের জার্নি ভীষণ ভীষণ কমফোর্টেবল ছিল। আর এই যে গোটা ট্রেন জার্নিটা, তার সব থেকে যেটা আনন্দদায়ক অংশ সেটা হচ্ছে এই ট্রেনটা যখন শিলিগুড়ি জাংশন থেকে নিউমাল জাংশন অবধি যায়, গোটাটা ফরেস্টের মধ্যে দিয়ে যায়। সেবকের করোনেশন ব্রিজ আপনারা মানে ট্রেনে বসেই দেখতে পারবেন, তিস্তা নদী, পাহাড়, ঝর্ণা, অপূর্ব। আর সব থেকে আনফর্চুনেট পার্ট যেটা, কলকাতার দিক থেকে যে গাড়িগুলো ছাড়ে শিয়ালদা বা হাওড়া থেকে, এই দিনে একটা মাত্র ট্রেন যেটা শিলিগুড়ি জাংশনকে টাচ করে। এদিকে শিলিগুড়ি জাংশনের ইনফ্রা এত ভালো, এখানে ভিড়ভাড়টা একেবারেই নেই। এবং আমি যেটা বারবার বলি, মিলিয়ে নিয়ে দেখবেন, কোনোদিন যদি শিলিগুড়ি জাংশন থেকে ধরুন দার্জিলিং যাবেন ভাবেন কি গ্যাংটক যাবেন ভাবেন, এনজেপিতে না নেমে অন্তত 20 থেকে 25 মিনিট সেভ হয়। আর এই রুটে যখন ট্রেনটা যায়, সেবক তো টাচ করে, সেবক স্টেশনে যদি একটা 2 মিনিটের স্টপেজ দিত, যারা গ্যাংটক ধরবেন ভাবছেন বা সিকিমের কোথাও যাবেন ভাবছেন, এনজেপির থেকে শুরু করার থেকে, সেবক থেকে যদি শুরু করে কেউ, অন্তত 40 মিনিট বাঁচে। এদিকে কলকাতার দিকে মানে ঘন ঘন স্টপেজ দেয়, ধরুন বিধাননগরে দাঁড়াচ্ছে, দক্ষিণেশ্বরে দাঁড়াচ্ছে, কামারকুণ্ডুতে দাঁড়াচ্ছে, তাহলে সেবকে যদি একটা স্টপেজ দিত ট্রেনটা, কত মানুষের কত উপকার হতো। আর কলকাতাতে শীতের বিদায় ঘন্টা বেজে গেলেও শিলিগুড়িতে কিন্তু বেশ ঠান্ডা। এখন ঘড়িতে বাজে এই 8:45, এখনও দেখছি এখানে 16 থেকে 17 ডিগ্রি। তার মানে সকালবেলা 12-13 ডিগ্রির আশপাশে শিলিগুড়িতেই টেম্পারেচার ছিল। আমরা যেদিকে যাচ্ছি আর কি, লাভার কাছাকাছি একটি জায়গা, কোথায় এক্ষুনি বলছি না, সেটা সারপ্রাইজ থাক, তো সেখানে তো টেম্পারেচার আরও কম হবে, আশা করি সিঙ্গেল ডিজিট টেম্পারেচার পাবো রাতের দিকে। আমরা যে জায়গাটিতে এবার যাচ্ছি সেখান থেকে গোটা কালিম্পংয়ের সার্কিটটা খুব সহজে ঘোরা যায়। লাভা, ঋষভ, কোলাখাম, লোলেগাঁও সব হাতের কাছে, একদম নতুন একটা অফবিট ডেস্টিনেশন। আশা করি আপনাদের দেখে ভালো লাগবে। আপনাদের যেরকমটা বলছিলাম, শিলিগুড়ি ছাড়বার পরে চা বাগান, পাহাড়, ঝর্ণা, নদী অসম্ভব সুন্দর। তো আমরা এখন যে অংশটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেপয়ধারা টি গার্ডেন। কিছুটা এরকম দেখুন, যদিও এখন চা বাগানগুলোয় খানিক ধূসর রং লেগেছে এই প্রবল শীতকালের দরুন, তাও মন্দ লাগছে না জানেন। একটু পরেই আমরা গুলমা ভিউ পয়েন্টের পাশ দিয়ে যাব, মহানন্দা নদী ক্রস করব, তারপরে আমরা সেবকের করোনেশন ব্রিজ দেখতে পারবো। এই রুটটা যে কতটা সুন্দর মানে বলার কথা নয়। আর আমি এই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এর আগে শিলিগুড়ি জাংশন অবধি এসেছি, আবার 13150 যেটা ফেরার পথ সেটাতেও বার 3 এসছি, কিন্তু কোনো দিনই এই নিউমাল অবধি গোটা ট্রেন জার্নিটা করিনি। ডুয়ার্স এবং কালিম্পংয়ের যে পার্বত্য অঞ্চল, সেখানে যাওয়ার জন্য এর থেকে ভালো ট্রেন আর কিছু নেই, এবং তার সঙ্গে এরকম মন ভালো করা ভিউ। মহানন্দা নদীর ওই ব্রিজটা ক্রস করবার পর আমাদের ট্রেন এখন ক্রস করছে চম্পাশাড়ির ফরেস্ট। দেখুন এখানের হাওয়াটা যে কতটা ফ্রেশ আর ঠান্ডা সেটা তো আর ভিডিওয়ে বোঝানোর উপায় নেই। যেন মনে হচ্ছে হঠাৎ করে কেউ প্যাকেট প্যাকেট অক্সিজেন খুলে দিয়েছে, নিঃশ্বাস নিতেই যেন আরাম হচ্ছে। শহরের ভিড় ভাট্টা কোলাহল ছেড়ে যেন সত্যি একটা আক্ষরিক অর্থে শান্তির ঠিকানায় উত্তরবঙ্গের জঙ্গল এবং পার্বত্য অঞ্চল। আর এই রুটেই প্রথম পাহাড় দেখতে পাচ্ছি আমরা, চম্পাশাড়ির জঙ্গল, তার পিছনে উঁচু উঁচু পাহাড়।
কি যে সুন্দর, কি যে সুন্দর, মানে বলার ভাষা নেই। এখন আমরা প্রবেশ করে গেলাম হচ্ছে সেবক স্টেশনে। যারা ওই ট্যুরিস্ট ভিস্টাডোমটা ধরেন আর কি এনজেপি থেকে, সেখানে অবশ্য কিন্তু এই সেবকে একটা স্টপেজ দেয় ওই গাড়িটা। এই হচ্ছে সেবক স্টেশন এবং দেখুন এইদিকে নানা কাজ হচ্ছে। এই লাইনটাই কিন্তু সেবক থেকে রংপুর দিকে চলে যাবে, সিকিমের দিকে। এই দেখুন এরকম কিছুটা আশপাশটা। এবার আমরা দেখতে পারবো সেবকের করোনেশন ব্রিজ এবং নিচে তিস্তা নদী, অপূর্ব লাগে জাস্ট। অ্যান্ড হিয়ার উই আর। এই দেখুন নিচে বইছে তিস্তা নদী। আজকে করোনেশন ব্রিজ অতটা দেখা যাচ্ছে না, গোটাটা কুয়াশায় ঢাকা। কি অপূর্ব লাগছে, দারুণ দারুণ জাস্ট। এই রুটে যখন আপনারা সেবক ক্রস করে যাবেন অনেকগুলো পরপর চা বাগান পড়বে। আমরা যেরকম এখন যাচ্ছি ওয়াসাবাড়ির পাশ দিয়ে, এরপর বাগরাকোট, তারপর ওদলাবাড়ি। ওদলাবাড়ির ওখানে কিন্তু আবার একটা তিস্তার ভিউ পয়েন্টও আছে। কি সুন্দর দেখুন আশপাশটা, আহা হা হা, অসাধারণ অসাধারণ জাস্ট। এই আমরা ওয়াসাবাড়ির অঞ্চল ক্রস করলাম, এবার ধীরে ধীরে আমরা বাগরাকোটের দিকে এগোচ্ছি। একদম ট্রেন লাইনের পাশ দিয়েই কিন্তু এই চা বাগানগুলো। এই পথে অনেকগুলো এরকম রেলওয়ে টানেল কিন্তু আমরা ক্রস করছি। এটা নিয়ে সেকেন্ড রেলওয়ে টানেল এই রুটে। পাহাড়, নদী, জঙ্গল, ঝর্ণা দেখতে দেখতে কিভাবে এই 1.5-2 ঘন্টা কেটে যাবে আপনারা টেরও পাবেন না। তবে এত কিছুর মধ্যে একটা কথা তো বলতেই ভুলে গেছি। শিয়ালদা থেকে 8:35-এ ছেড়ে যাওয়ার পর এই গাড়িটি নিউমাল জাংশনে প্রজেক্টেড টাইম কিন্তু 9:18 নাগাদ 2 মিনিট দাঁড়ায়। আপনারা যারা ডুয়ার্সে যাবেন ভাবছেন কিংবা লাভা, ঋষভ, কালিম্পংয়ে যাবেন ভাবছেন, আমি সাজেস্ট করব নিউমাল জাংশন অবধি পারলে টিকিটটা করে রাখবেন। ঘড়িতে বাজে 10:45 আর আমরা এসে পৌঁছলাম নিউমাল জাংশনে। খালি নিউমাল জাংশন স্টেশন। চলুন রওনা দেওয়া যাক। আমাদের যে হোমস্টে সেখান থেকে গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে, তো আমরা সেই গাড়িটি করেই যাব। সড়ক পথে নিউমাল জাংশন থেকে সেই হোমস্টেটা অবধি দূরত্ব 37 কিলোমিটার, প্রায় লাভার কাছাকাছি বলতে পারি একটি জায়গা। আমিও আগে কখনো যাইনি, দেখা যাক। এই হচ্ছে নিউমাল জাংশনের বাইরে, এই রকম কিছুটা স্টেশনের বাইরেটা প্রচুর গাড়ি আছে। আর আমাদের ওই লাল হুন্ডাইয়ের গাড়িটা হোমস্টে থেকেই পাঠিয়েছে। যাওয়া যাক। আর অন্যদিকেও যারা যাবেন ভাবছেন, এখান থেকে টোটো থেকে শুরু করে 4 চাকা গাড়ি অনেক রকম আছে। দরদাম করে নিজেদের মতো কিছু নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আচ্ছা, আমাদের গাড়ি মালবাজারের ভিড়ভাট্টা ছেড়ে ধীরে ধীরে এবার অগ্রসর হচ্ছে গরুবাথানের দিকে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা হঠাৎ নিউমাল জাংশনে কেন নামলাম, কেন এনজেপি বা শিলিগুড়িতে নামলাম না। কথার কথা বলছি, যদি এমন কোনো ট্রেনে আসতাম যেটা এনজেপিতে আমাদের নামাতো, এনজেপি থেকে আমাদের আজকে যেটা গন্তব্য, আর সাসপেন্সের ব্যাপার নেই, আমরা যাচ্ছি ঝান্ডির কাছাকাছি একটি জায়গায়। তো সেখান অবধি যেতে প্রায় 80 কিলোমিটার্স সময় লাগে, 2.5-3 মতো। আর আমরা যেই নিউমাল জাংশন থেকে নামলাম সেখান থেকে দূরত্ব মাত্র 37 কিলোমিটার। এইরকম চওড়া রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে গরুবাথান, ডালিম ফোর্ট পৌঁছতে হার্ডলি আর মিনিট 35-40 নেবে, তারপরেই পার্বত্য অঞ্চল শুরু হয়ে যাবে। দূরে আমরা সবুজ পাহাড়গুলো দেখতে পারবো। আর ভাবুন, অল্টিটিউড তো অলরেডি আমরা গেইন করেছি। সব থেকে যেটা মজা লাগে, লাভার উচ্চতা প্রায় 2000 মিটারের মতো। আমরা সমতল থেকে এই 2000 মিটার যদি টানা গাড়িতে যাই, খুব বড় জোর উঠতে 1.5 ঘন্টা নেয়,
আর তারও উপরে অবস্থিত হচ্ছে ঋষভ। নিউম্যাল জাংশন থেকে ঋষভ যদি টানা যান 2 ঘন্টা 15 মিনিট। তো খুব চট করে এখানে এলিভেশন গেইন হয়, সেজন্য কানে তালাও ধরে যায় মাঝে মাঝে। আমরা সেদিন যে হোমস্টেটিতে যাচ্ছিলাম সেখানের যে অবস্থান মন্ডলগাঁও বলে, সেখান অবধি কিন্তু নিউমাল হোক কিংবা এনজেপি হোক কোথার থেকেই কোনো শেয়ার গাড়ি পাওয়ার চান্সেস নেই। তাই রিজার্ভড গাড়ির ওপর একটি ডিপেন্ডেন্সি আছে। এই গাড়িগুলোতে কত খরচ পড়ে তা ভিডিওর পরবর্তী অংশে শেয়ার করব। তবে বলে রাখা ভালো, এখানে পৌঁছানোর আবার দুটো রাস্তা, একটি গরুবাথান থেকে ভাগ হয়ে যায় আর আরেকটি সামাবিয়ং টি গার্ডেন থেকে। আপনারা যে কোনো একটি নিতে পারেন। সাধারণত ড্রাইভাররা কিলোমিটার বাঁচানোর জন্য কিন্তু নিচের গরুবাথান পিকনিক স্পট থেকেই বাঁদিকে চলে যান। আমরা মূল যে লাভা যাওয়ার রাস্তা সেখান থেকে নিচে নেমে এলাম। এই ঝান্ডির দিকের একটা অন্য কানেকশন আছে। আমরা ঠিক যেখানে আছি এখান থেকে আমরা যে হোমস্টেটিতে যাব কতক্ষণ নেবে, আর মিনিট 45 নেবে। আর আমরা যেখানটা এসছি সেটা একটু দেখাই। এই রকম কিছুটা জায়গা, চারিদিকে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। আর এই জায়গাটার নাম হচ্ছে আপার ফাগু পিকনিক স্পট। এখানে নিচ দিয়ে বেশ একটা সুন্দর পাহাড়ি স্ট্রিম বয়ে গেছে। একটা এরকম ওই সাসপেনশন ব্রিজ বলা উচিত নয়, এগুলোকে কি বলে, এটা বেলি ব্রিজ জাতীয় আছে। বেশ ভালো লাগছে জায়গাটা। এটা হচ্ছে ওই গরুবাথানের অঞ্চলেরই আর কি পিকনিক স্পট একটা। আমরা এখানে একটু খাওয়া দাওয়া সেরে নেব। ট্রেনে তো আর সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, তো দেখি একটু মোমো টোমো যদি কিছু পাওয়া যায় এই রকম কিছুটা আশপাশটা। People that put their faith into someone who's half their age, reading from a torn out page from a book filled with lies. But I don't know what to do. I'm staring into the blue sky and just waiting for. পাহাড়ে এসে যে জিনিসটা না খেলেই নয় সেটা হচ্ছে এখানের সুন্দর মোমো। এখানের এখন টেম্পারেচার হচ্ছে 23 ডিগ্রি, তবে ফিলস লাইকটা নিশ্চয়ই কম। আমার বেশ ঠান্ডা লাগছে। আর আমরা যেখানে যাচ্ছি ঝান্ডির কাছে দিনের মিনিমাম টেম্পারেচার ঘোরাফেরা করছে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে। এই চেলখোলা নদীকে ঘিরে কিন্তু বহু মানুষ পিকনিক করছে। চলুন আপনাদের একদম বোল্ডারগুলোর কাছাকাছি অবধি নিয়ে যাই। এখান থেকে একটা পয়েন্ট এমন আছে যেখানে নেমে যাওয়া যাচ্ছে। যদিও ওই কিছু লোক আবার এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটায় ডিজে এবং বক্স বাজিয়ে সেটার ভ্যালুটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার এনারা এখানে এই খিচুড়ি, ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি এইসব খাবে এবং সেই শালপাতা আর প্লাস্টিক প্রকৃতিকে ফিরিয়ে দিয়ে যাবে। কি অদ্ভুত এনাদের আপব্রিঙ্গিং এবং কালচার। আমার মনে হয় এরা নিজেরা নিজেদের বাড়িতেও থুতু ফেলে তার মধ্যে গিয়ে শোয়ে আর কি। এই হচ্ছে পরিবেশ। দেখুন এখানে এসে চালিয়ে দিয়েছে অলরেডি বক্স, ডিজে। আর এই দেখুন খেয়ে গেছে। একটা মিনিমাম সিভিক সেন্স নেই যে আমি সাথে করে নিয়ে যাই বা কোনো আশেপাশে ডাস্টবিনে ফেলি। দেখুন এই, আর এই পাশে নদী, সেটাকে নোংরা করার 100% দায়িত্ব নিয়ে নিয়েছে মাতালগুলো। কি ভালো লাগছে এই চেলখোলা নদী। এখানে এসে এই অসভ্যতামগুলো করতেই মানুষের কি করে ইচ্ছে করে, এটাই আমাকে অবাক করে এক এক সময়। Well, I don't know. I don't know. I don't know. I don't know. How could I know what that is? চেলখোলা নদীকে পাশে রেখে আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতে থাকলাম। এই যে রুটটিতে আমরা এগোচ্ছিলাম, এখানে নদীর বাদে আপনারা মাঝে মাঝেই কিছু চা বাগান পাবেন। তবে দুটো ইম্পর্টেন্ট জিনিস বলবার, এই রাস্তাটা লাস্টের যে অংশটুকু গরুবাথানের থেকে এই লাস্টের 18-20 কিলোমিটার মতো, তার মধ্যে 15-16 কিলোমিটার রাস্তা ভালো অবস্থায় আছে। তবে 3-4 কিলোমিটার রাস্তা কিন্তু এখনও বেশ ভাঙাচোরা এবং যেরকম বুঝতেই পাচ্ছেন গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যায়, তাই গাড়িতে একটু জার্কিং ফিল হলেও হতে পারে। তবে ধীরে ধীরে আমরা যত ওপরের দিকে উঠতে থাকলাম, অল্টিটিউড গেইন হতে থাকলো, ঠান্ডাও যেরকম বাড়তে থাকলো। আমরা যেদিনটা গেছিলাম সেদিনকে আশপাশের গোটা পরিবেশটাও কিন্তু গোটাটা কুয়াশায় মোড়া ছিল এবং ভিজিবিলিটি ভীষণ ভীষণ পুয়ার ছিল সেই দিন। এখন বাজে দুপুর 12:30। আমরা নিউমাল থেকে বেরিয়েছি মোটামুটি ঘন্টাখানেক হলো। আমরা তো দেখলেন ওখানে একটা মোমো খাওয়ার জন্য চেলখোলা নদীর পাশে দাঁড়িয়েছিলাম। এখন ঠিক যে জায়গাটায় আছি এখান থেকে কম বেশি হোমস্টেটায় পৌঁছতে আর হয়তো মিনিট 20-25 নিতে পারে। যেটা ভালো লাগছে সেজন্য এখানে থামলাম এবং আপনাদের একটু কয়েকটা তথ্য দিয়ে দিই। আমরা যখন গরুবাথানের দিক থেকে উঠছিলাম দুভাবে ঝান্ডি আসা যায়। আমরা যে রুটটা নিলাম সেটা একদম গরুবাথান থেকে বাঁদিকে কেটে যায় রাস্তাটা। প্রথম কিলোমিটার 4 একটু গ্রামীণ ভাঙাচোরা রাস্তা, তারপরে রাস্তা কিন্তু এরকম বেশ ভালো চওড়া পিচের রাস্তা, একদমই নির্জন। বুঝতেই পারছেন কোনো ভিড়ভাট্টা নেই, একদম সেই যেটাকে আক্ষরিক অর্থে সাইলেন্ট ভ্যালি বলা যায়।
এছাড়াও আপনারা যারা ধরুন আগের দিন ঋষভ গেছেন, লাভা গেছেন, কোলাখাম গেছেন, লাভার মোনাস্ট্রির ওই যে অংশটা, ওখান থেকে আরেকটি রাস্তা ঝান্ডির দিকে আসে, সেটাও বোধহয় কিলোমিটার 10, ওই মিনিট 25-30 নেয়। তো দুভাবে আসা যায়। আমরা ওঠার সময় এটা দিয়ে উঠছি, এরপর যখন সাইট সিইং করবো বা বিভিন্ন অন্যান্য জায়গা যাব, তখন আবার ওই রুটটা ধরে ঘুরবো বা ওই দিক থেকে বেরোবো, সেই রাস্তাটাও আপনাদের দেখাবো। আর যেটা একটু খারাপ লাগছে সেটা হচ্ছে যে এই আমার পিছনটা দেখলে বুঝতে পারবেন, আমরা এখন যে সময় এসছি আর কি, ফেব্রুয়ারির শুরুর সপ্তাহটা, পরপর দুটো কি বলবো ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা এই হিমালয়ান পার্বত্য অঞ্চলে হচ্ছে। তো যার দরুন আশপাশটা গোটাটাই কুয়াশাচ্ছন্ন, মানে এখানে যে এত সুন্দর পাহাড়ের ভিউ সেটা অনেকটাই অবস্ট্রাক্টেড। এখন কিছু করার নেই। সব থেকে ভালো সময় আপনারাও জানেন নভেম্বর মাসটা, ওই সময় যারা আসবেন একদম আকাশ খোলামেলা থাকে, রোদ ঝলমলে একটা পরিবেশ থাকে এবং ভিউটাও বেটার পাওয়া যায়। আর এই রাস্তায় আসার সময় আমরা দেখছিলাম, এই দেখাতে বলবো মাকে, এই যে পিছনে উঁচু উঁচু গাছগুলো দেখছেন বড় পাতা, এই সবগুলো হচ্ছে ওই ফুল ঝাড়ুর গাছ আর কি। আমরা যে ফুল ঝাড়ু দিয়ে ঝাঁটা বানাই বা ওই ঝাড়ন বানাই, তো সেই সবের এই পাতাগুলো এখানে। ইভেনচুয়ালি সেদিন আমরা গিয়ে পৌঁছলাম আমাদের যে হোমস্টে উইসপারিং পাইন্স বলে সেখানে। তখন গিয়ে রিয়েলাইজ করলাম যে হোমস্টেটা অবধি, একদম সামনেটা অবধি কিন্তু এখনও গাড়ি ওঠে না। আমাদের মোটামুটি একটা ওই 100 মিটার্সের ট্রেক করে কিন্তু আমাদের হোমস্টেটা অবধি যেতে হচ্ছিল। শুনলাম যেটা পরবর্তীকালে দুটো রাস্তা তৈরি হবে, যেটা হোমস্টেটার অবধি একদম ডোর স্টেপ অবধি বলতে পারেন নিয়ে যাবে। এখনও যে একদম সামনে অবধি ওঠা যায় না তা নয়, তবে সমস্ত গাড়ির পক্ষে সেই রাস্তাটা বা সেই চড়াইটা করা সম্ভব নয়। ভালো 4x4 কোনো ভেহিকেল থাকলে তবেই সেই চড়াইটা করা সম্ভব। তাই ধরেই নিতে পারেন আপাতত আগামী কয়েকটা মাস যারা আসবেন তাদের এই ছোট্ট ট্রেকটুকু কিন্তু করে তবে হোমস্টে অবধি পৌঁছতে হবে। এটা অনেকের কাছে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারে, তাই ভিডিওতে আমি শুরুতেই এটা বলে রাখলাম। এই দেখুন, এই তো পাইন ফরেস্ট, আর আস্তে করে যদি ক্যামেরাটা ঘোরাই, এই সামনে হচ্ছে আমাদের হোমস্টে। কি সুন্দর একটা লোকেশন। আচ্ছা, আমরা এই হোমস্টের ভিতরে ঢুকলাম, যেরকম বলছিলাম বাইরেটা গোটাটাই এরকম হচ্ছে ফরেস্টে ঘেরা। সুন্দর একটা হোমস্টে দেখুন, আক্ষরিক অর্থেই একটা প্রিমিয়াম হোমস্টে। এই ঢুকে যে জায়গাটা সেটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। মোটামুটি যা দেখছি 6 থেকে 7 জন অনায়াসে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারবে। প্রচুর লাইটস আছে, অ্যাম্পল স্পেস তো আছেই। এদিকে একটা ওয়াটার ফিল্টার দেখছি, আর সম্ভবত হিটারের ফেসিলিটি আছে। যদি চান হিটার রুমে নিতে পারেন, কারণ এখানে রাত্রিরের দিকে বেশ ঠান্ডা পড়ে। আর পরপর কিছু ঘর আছে। আমাদের যেটা অ্যালটেড রুম আপনাদের একটু দেখিয়ে নিই। এটা কমন লবি এরিয়া, এখানে বসবার জায়গা, এখানেই চেক ইনের পর্ব আপনাদের সেরে নিতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে মূল রিসেপশনের অংশ। চলুন আপনাদের আমাদের রুমটা দেখাই। আমরা এসে উঠেছি রুম নাম্বার 202-তে। এটা তো হোমস্টে বলাই যায় না, দিস ইজ সর্ট অফ লাক্সারি রিসর্ট, জাস্ট ফাটাফাটি। ঢুকে মানে এই রুমটা দুটো তলায় বিভক্ত, যেরকম বুঝতেই পারছেন। ওপরটা একটু পরে দেখাচ্ছে, আমি এরকম ঘরে কোনোদিন থাকিনি সত্যি বলতে। নিচটায় একটা বেড, এখানে একটা কুইন সাইজের বেড, মোটামুটি 2 জন বড় মানুষ অনায়াসে শুয়ে পড়তে পারেন। তার সঙ্গে ওনারা কিট দিয়েছেন, 2টো ফ্রেশ টাওয়েল দিয়েছেন, ওদিকে ইলেকট্রিক কেটেল আছে, 2টো কাঁচের গ্লাস, আর 4টে জলের বোতল। প্রচুর আলো এই ঘরটার। যেটা আমার সব থেকে ভালো লাগছে, আপনি যদি রুফটপটা দেখেন, অনেকগুলো হ্যাঙ্গিং লাইটস, আর এখানে একটা বিরাট ওয়ার্ড্রব, এদিকে ঘড়ি, আর এদিকে নিচটা কার্পেটিং করা। এদিকেও একটা কার্পেট, এদিকে একটা কার্পেট, এরকম বড় সোফা, এত সুন্দর যে লাগছে কি বলবো। আবার এদিকের দেয়ালটা দেখুন, গোটাটা একটা ওয়ালপেপারের মতো ডেকর করা, এদিকে পেন্টিং দিয়ে সাজানো। নিচে এটা সম্ভবত মনে হচ্ছে, আলোটা একটু জ্বালিয়ে নি, এটা হচ্ছে একটা বিরাট সাইজের ওয়াশরুম, বিরাট সাইজের, এত সুন্দর, এত ওয়েল মেনটেন্ড, আর কি বলবো আপনাদের। এদিকে একটা গিজারের ব্যবস্থা, হাত ধোয়ার জায়গা, ওয়েস্টার্ন টয়লেট, এক্সস্ট ফ্যান, সব তো আছেই। মানে পা রাখবার পরে আমি মানে মুগ্ধ হয়ে গেছি। এইদিকে আবার একটা ছোট ওয়ার্ক ডেস্ক মতো করা, যদি আপনারা ওয়ার্ক ফ্রম হোম করবেন ভাবেন, এখানে ল্যাপটপ নিয়ে বসতে পারেন, দারুণ জাস্ট। আর এবার আসল জায়গাটায় নিয়ে যাই, ওপরে যাই আস্তে আস্তে। এরকম কাঠের সিঁড়ি, আমিও ধরে ধরে উঠি। উপর থেকে ভিউটা ভাবতে পারছেন? আহা, কি সুন্দর, কি সুন্দর। অফ, মন ভালো হয়ে গেল। এরকম কার্পেট দেয়া, আবার এদিকে একটা ছোট স্টাডি ডেস্ক, আর এই হচ্ছে শোয়ার জায়গা। তাহলে ঘরটার এইটা হচ্ছে নিচের ফ্লোর। এইখানে তো আছেই, এখানে আপনারা শুতে পারেন, যদি বয়স্ক সঙ্গে কেউ থাকে, যেরকম আমার মা বাবা এসছেন, তারা নিচটা ব্যবহার করতে পারে। এবং যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধে নেই,
যদি সিঁড়িতে ওপরে ওঠেন এই রকম সুন্দর ভিউ পাবেন, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানেও একটা মোটামুটি সিঙ্গেল বেড, এটা এখান থেকে ভিউটা দেখুন, আশপাশের গোটা পাহাড়ি অঞ্চল এখান থেকে দারুণ ভাবে দেখা যাচ্ছে, জাস্ট দারুণ। আজকে তো কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আশা করি যদি কাল সকালবেলা আকাশ পরিষ্কার হয়, মানে এখানের যা ভিউ পাবেন তার বলার কথা নয়। আচ্ছা, আর এই ওয়ার্ডরোবে কিন্তু এখানে গায়ে দেওয়ার মতো যে অ্যাডিশনালি ব্ল্যাঙ্কেট পিলোস কিছু দেওয়া আছে, খুব খুব ভালো ব্যবস্থাপনা হোমস্টেটার। এবং এবার যে অংশটা মূল সৌন্দর্য সেটা হচ্ছে যারা নিচের ফ্লোরটাতেও আছেন আর কি, তারা বেরিয়ে এরকম একটা বারান্দা পাবেন, সেটা একটু দেখাই আপনাদের। এই রুম থেকে বেরোলেন, এই রকম একটা বারান্দা, কি সুন্দর কি সুন্দর, টু গুড। এদিকটা পুরো পাইন ফরেস্ট, এদিকে ভ্যালি ভিউ, আর এখান থেকে লাভা খুব কাছে, মানে 25 মিনিটস অ্যাট ম্যাক্স। কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ। আর একটা হোমস্টে তো শুধু ঘরটুকুকে নিয়ে নয়, এই তো হচ্ছে ওনাদের কমন প্রেমাইসেস। এইখান থেকে আপনারা যদি এই দোলনার জায়গাটাও আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে, প্রচুর গার্ডেনিং এবং প্লান্টেশন করা। এবং এই সিঁড়িগুলো দিয়ে যদি নিচে নেমে যান, একটা রেলিং মতো করা আছে, ওখান থেকে না পাহাড়গুলো আরও কাছাকাছি দেখা যাচ্ছে। আপনাদের একটু দেখাই, কি সুন্দর যে লাগছে। আমাদের বারান্দাগুলো হচ্ছে প্রপার্টিটার এই দিকটা, এই ওপরের অংশটায়, আর এখান থেকে এই রকম সুন্দরভাবে আশপাশের ভ্যালির ভিউটা আছে। আচ্ছা, হোমস্টে থেকে কিন্তু একটা ডেডিকেটেড কিট দেওয়া হয়েছে। কিটে একটাতে তো দেখতে পাচ্ছি টুথব্রাশ, টুথপেস্ট, কোম্ব আছে, আর এই আর একটা জিনিসের মধ্যে আরও কিছু সরঞ্জাম আছে। এই তো শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, আরও যে দরকারি জিনিস, সাবান, আরও এই সমস্ত জিনিস, শ্যাম্পু ট্যাম্পু কিন্তু ওনারা দিয়েছে। তো এখানে যারা আসছেন, বাড়ি থেকে আর আলাদা করে কিছু কসমেটিক্স বা কিট আনবার প্রয়োজন পড়বে না, সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করেছেন। আর একটা জিনিস বলে রাখি ভিডিওতে আগে এগোনোর আগে, সেটা হচ্ছে এই যে নিউ মাইল জাংশন থেকে এখানের যে ড্রপের রেট আর কি, সেটা মোটামুটি 2 থেকে 2,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। সাইট সিইং করলে রেটটা ওই হয়তো 2,500 টাকা মতো পড়তে পারে, এবং ডিরেক্ট যদি চলে আসেন, মানে আমরা যেভাবে এলাম খুব একটা সাইট সিইং না করে, তাহলে বোধহয় ওই 2,000-2,200 টাকার মধ্যে খরচটা পড়বে। আর একটা কথা হচ্ছে, যারা এনজেপি বা বাগডোগরা থেকে আসছেন, আমাদের মতো যদি ছোট গাড়িতে আসেন, সেক্ষেত্রে ওই 3,500 টাকার মতো খরচ পড়বে। এবং আপনি যদি বড় গাড়ি চান আর কি, ইনোভা টাইপের, সেক্ষেত্রে ওই 4,500 টাকা মতো খরচ পড়বে। এই সিদ্ধার্থদাকেই বলবেন গাড়ি অ্যারেঞ্জ করে দিতে, ওনার নিজস্ব ভেহিকেল আছে, ওনার থেকে যদি গাড়ি নেন তাহলে একটু কম পড়বে, রাদার দ্যান বার্গেনিং উইথ দি আদার ড্রাইভার্স। তো প্রি বুক করে রাখাটা আমার মনে হয় শ্রেয়। এবং বারবারই যেটা বললাম, বাড়তি কেন পয়সা খরচ করবেন, যখন কাঞ্চনকন্যার নিউ মাইল জাংশন অবধি টিকিট পাবেন তখনই এখানে আসুন। দূরত্বও কম, শারীরিক ধকল কম পড়বে, এবং বিশ্বাস করবেন না, এখানে এত ঠান্ডা। এখান থেকে যেটা নিয়ারেস্ট সমতল আর কি, ডামডিম মোড়, সেটা মাত্র 30 কিলোমিটার দূরে, জানেন, এমন কিচ্ছু দূরত্ব নয়। আচ্ছা, আমরা ওপরে যে রুমগুলোয় আছি তার বাদেও তো বলছিলাম এমনি ভ্যালি ভিউ রুম আছে, এই নিচের যেগুলো 101 আর 102। তো সেগুলো কীরকম হয়, সেখানে কি কি অ্যামিনিটিস আছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমরা দেখছি এখন রুম নাম্বার 102, এটাও খুবই সুন্দর, এটাকে একটা ফ্যামিলি রুম হিসেবে কনসিডার করতে পারেন। এই দেখুন, এখানেও ঢুকে দুটো সোফা, মাঝখানে একটা সেন্টার টেবিল, এদিকে আর একটা ছোট একটা টেবিল আছে, দুটো চেয়ার দিয়ে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন আপনারা। এদিকে দুটো কুইন সাইজের বেড, 4 জন বড় মানুষ অনায়াসে থেকে যেতে পারেন এখানে। এদিকে একটা বড় ওয়ার্ডরোব, এবং এই পিছনের যে ওয়ালটা সেটা নানা পেন্টিংস দিয়ে সাজানো। এই ঘরটাতেও কিন্তু ইলেকট্রিক কেটল আছে, কাঁচের গ্লাস, দুটো করে জলের বোতল, এদিকে আর একটা ফ্লোর ল্যাম্প, আর এইটা হচ্ছে রুমটার সাথে লাগোয়া বাথরুম। একটু দেখিয়ে দিই আপনাদের, এই রকম কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন, হিটার দেয়া একটা বাথরুম। এটা তাদের জন্য ভালো হবে, ধরুন একটা গ্রুপ অফ ফ্রেন্ডস এসছেন, কি আপনাদের পরিবারে বাচ্চা নিয়ে 4 জন হয়তো আছে, একটু খোলামেলা ছড়িয়ে ছিটিয়ে থাকতে চান,
তাদের জন্য এই ঘরটা কিন্তু খুব আইডিয়াল একটা ঘর হতে পারে। এই অন্য টাইপের রুমগুলোর বাদেও আপনারা যারা এখানে এসে থাকছেন এবং একটা টেন্টে থাকার এক্সপিরিয়েন্স নিতে চান, এই ফার্মস্টেতে কিন্তু সেই অপশানটাও আছে। এরকম সুন্দর টেন্টের ব্যবস্থাপনা, টেন্টের ভিতরটা কীরকম, কী কী অ্যামিনিটিস পাবেন টেন্টে থাকলে সেটা একটু আপনাদের বলে দিই। বলুন, একটা টেন্ট ভিতর থেকে দেখা যাক। এগুলো সেই ডেকাথলনের টেন্ট, বুঝতেই পারছি। এখানে দুটো বসবার মতো চেয়ার আছে, আর এখান থেকেও ভিউটা কি সুন্দর দেখুন। এই রকম কিছুটা টেন্ট। এই দেখুন, টেন্টে যারা থাকবেন তাদের শোয়া এবং থাকার ব্যবস্থাপনা কীরকম, এই রকম। দুজন বড় মানুষ অনায়াসে থাকা যেতে পারে। এখানে দুটো টাওয়েল খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে ডেকোরেট করে রেখেছে। এদিকে একটা ছোটো টেবিল আছে, একটা ছোট ল্যাম্প আছে রাত্রিবেলা আলোর জন্য। আর এখানে এই দেখুন একরকম মেশ থাকে, এটাকে জানলা কাম মসকুইটো নেট হিসেবে ধরতে পারেন। এই মেশটা যদি আপনি খুলে রাখেন তাহলে বাইরের ভিউটা পাবেন, এবং রাত্রে যদি প্রাইভেসির প্রয়োজন হয় তাহলে এই আবার ওপরের এই যে প্লাস্টিকের পরতটা, এটা লাগিয়ে দিলে কিন্তু বাইরে থেকে আর ভিতরেরটা কিছু দেখা যাবে না। এখানে আবার বুঝতে পারবেন সিমিলারলি এই দিকে ওরকম একটা মেশ মতো করা। তো এই সব মিলে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই সমস্ত কটা যে কটা দেখছেন জানলা টাইপের, সমস্ত জায়গায় ওপরের প্লাস্টিকটা রিমুভ করে শুধু মেশটুকুকেই খুলে রাখা যায়, তাহলে একটা মোটামুটি 270 ডিগ্রি ভিউ পাবেন। টেন্টগুলো খুব সুন্দর লাগছে, নিচে তো নাম্বার দেয়াই আছে। কথা বলে একদম ব্যাগ গুছিয়ে এখানে চলে আসতে পারেন। আমরা এবার যে জায়গাটিতে এসে উঠেছি, এই যে এতক্ষণ আপনাদের এত সুন্দর একটা হোমস্টে ঘুরিয়ে দেখালাম, এটার নাম হচ্ছে, এই এরিয়াটার নাম হচ্ছে মান্ডাল বস্তি, ঠিক আছে? না ঝান্ডি না নিম বস্তি, এটার নাম কিন্তু মান্ডাল বস্তি। প্রপার ঝান্ডিতে যেরকম ভিডিও শুরুতেই বলছিলাম আমরা কালকে গিয়ে থাকবো, তো সেটা তো একটা পরিচিত জায়গা, সবাই জানেন। কিন্তু এই রকম সুন্দর, এতটা অফবিট একটা জায়গা, মানে আমি যে অবস্থান এরকম কিছুর আছে, এরকম যে একটা কিছু এক্সিস্ট করে আমি নিজেও জানতাম না। আচ্ছা, আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা। লাঞ্চে কি কি পেলাম আপনাদের দেখাই। লাঞ্চের এই যে জায়গাটা, এটাই ভীষণ সুন্দরভাবে সাজানো। একটু খুলে দেখাও তো কি কি আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেজ পদগুলো। আমার মা বাবা পিওর ভেজ খাবেন বলে ওনারা আলাদা করে বানিয়ে দিয়েছেন। এখানে আছে সাদা ভাত, আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। এটা তো আমরা মারা সবাই মিলে ভাগ করে খেতে পারবো, এবং আমার জন্য আলাদা করে বোধহয় এই বাটিটাতে একটা কিছু আছে। আর এই বাটিটাতে আমার জন্য লাঞ্চে আছে হচ্ছে ডিমের কারি। তো এই মোটামুটি মেনু। চলুন খাওয়া দাওয়া সেরে ফেলা যাক। আমাদের লাঞ্চ চলছে এই হোমস্টেটিতে। এত ভালো ঘরোয়া ব্যবস্থাপনা খাবারের কি বলবো। এখন তো বাইরে প্রচন্ড ঠান্ডা, এই গরম ডাল ভাত ভাজা আমরা যে খাচ্ছি খুব এনজয় করছি। আর এখানে কাস্টমাইজেবল তো বটেই, যদি আপনাদের অ্যাডিশনালি অন্য কিছু লাগে বললে ওনারা বানিয়ে দেবে at added cost। বাট পাহাড়ে সাধারণত হোমস্টেতে ওই যে আমরা খেয়ে থাকি স্কোয়াশের তরকারি, ওখানে তো আর আলু পোস্ত বা এইসব হয় না। এখানে কিন্তু এই প্ল্যাটারটা আমার খুব ভালো লাগলো। পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, আমরা বাঙালিরা যে খাবার খেয়ে অভ্যস্ত, অনেকটা সেরাম পেলাম, এবং প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা করে খুব ভালো লেগেছে। এই হোমস্টেটায় কিভাবে এসে পৌঁছবেন, থাকবার কি কি ব্যবস্থাপনা আছে, টেন্টেরই বা ভাড়া কত, 4 বেডেড রুমের কস্ট কত, সব তো বললাম। তবে যেটা বাকি থেকে গেল বলার, সেটা হচ্ছে এই ডুপ্লে রুমগুলোয় খরচ কত। আপনারা যদি ধরুন 4 জনও আসেন একটি পরিবারের, পার হেড অ্যাভারেজে খরচটা কীরকম কী দাঁড়াতে পারে, চলুন সেটা এবার ডিটেলসে আপনাদের একটু বুঝিয়ে দিই। কি অপূর্ব এখানের পাইন ফরেস্ট, আপনারা যতক্ষণ না নিজেরা আসছেন বিশ্বাস করতে পারবেন না। লাভা এমনি ভীষণ সুন্দর, এবং সেই পরিমাণ ঠান্ডা জানেন, মানে এখানে এখন বলছি এই বিকেল 5:30 বাজে রুম হিটার ছাড়া টেকা যাচ্ছে না। এই প্রপার্টিটা থেকে একটা ছোট রুম হিটার কমপ্লিমেন্টারি দেয়, সেটা আপনারা সারাক্ষণ ব্যবহার করতে পারেন, এবং ওনাদের কাছে একটা বড় সড়ো হিটার আছে, সেটা ওনারা ওই বিকেল 5:30-6টা থেকে ডিনার টাইম অবধি ফ্রিতে প্রোভাইড করে। তারপরেও আপনারা নিতে পারেন অ্যাডিশনালি, ওটা 700 টাকা করে নেয় ফর আ ডে।
এখানে আসলে এই শীতের সময়টা স্পেশালি আপনাদের হিটার লাগবেই, টিকতে পারবেন না। আমার তো হাত ফাত জমে যাচ্ছে। আমি সত্যি কথা এতটা ঠান্ডা হবে ভাবিনি। আমি শুনছিলাম যদিও যে দার্জিলিংয়ের ওদিকে স্নোফলের সুযোগ আছে, ঋষভে স্নোফলের সুযোগ আছে, বাট এখানে যেন মনে হচ্ছে হাতে যেন কাঁটা বিঁধছে গ্লাভস না পরলে। যাই হোক, এত সুন্দর একটা জায়গা, এবার নিশ্চয়ই আপনাদের মনে যে জিনিসটা একটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে এখানে থাকতে গেলে কত খরচ করতে হবে, যেটা আমাদের সবার কাছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এখানের বাজেটটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এখানে না দুভাবে আপনারা এসে থাকতে পারেন। একটা হচ্ছে এমনি শুধু রুমটা নিলেন, এই রুমটায় যে সাইজ আর কি বা যা এখানের ব্যবস্থাপনা, তাতে 3 জনের থাকার ব্যবস্থাটা ওনারা করে রেখেছে। তো 3 জনের থাকার জন্য এই রুমগুলোয় আমরা যেগুলো আছি সেগুলোয় খরচ হচ্ছে 3,500 টাকা। এর বাদে যদি আরও চান আপনারা আরও একজনকে নিতে ধরুন, তো সেক্ষেত্রে ওনারা কট অ্যারেঞ্জ করে দেয়, তো আরও 500 টাকা পড়বে। তো মোটামুটি ধরতে পারেন 4 জন যদি এসে থাকেন 4,000 টাকা পড়বে, পার হেড 1,000 টাকা করে খরচ হবে। তাতে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিনের ব্রেকফাস্টে ইনক্লুডেড। খাবার তাতে কী কী থাকে বলে দিই। দুপুরে যেরকম দেখলেন নানা রকম ভেজ আইটেমসের সঙ্গে একটা এগ কারি দেয়, বিকেলে ওনারা কফির সঙ্গে ভেজ পাকোড়া দেয়, রাত্রিবেলা চিকেনের একটা প্রিপারেশন থাকে, রুটি বা ভাত, তার সঙ্গে আরও কিছু ভেজ আইটেমস, এবং পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট তাতে ওই পুরি সবজি বা অন্যান্য যেদিন যেটা হয় সেটা ওনারা প্রোভাইড করে। এটা তো গেল। এবার ধরুন আপনারা যারা ফুডিং লজিংয়ের প্যাকেজটা নিচ্ছেন না, ওই 3,500 টাকার রুম ভাড়াটা দিয়ে আসছেন, তারা একটা আলাকার্টে মেনু আছে ওনাদের, তো সেটার যা দাম অ্যাকচুয়ালসে পে করে খাবার কিনে খেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটা ফ্রিডম থাকছে, আপনারা যা ইচ্ছে সেটা অর্ডার করে খেতে পারেন। যদি মনে হয় যে না আমাদের এগুলো সুটেবল লাগছে না, আমার বিকেলে চিকেন পাকোড়া চাই বা আমি দুপুরে মাছ খাবো কি দুপুরেও চিকেন খাবো, সেক্ষেত্রে আমার মনে হয় আলাকার্টেতে নিজের মতো অর্ডার করে নিয়ে খাওয়াটা ভালো। আপনারাও যারা আগামী দিনে এখানে যাবেন, বিকেলে ভেজ পাকোড়া কিংবা চিকেন পাকোড়ার সঙ্গে কফি খেতে খেতে সন্ধেটা বেশ ভালোই কাটবে। আপনারা যারা চান অ্যাডেড কস্ট প্রোভাইড করে কিন্তু বারবিকিউ বা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট এখানে করানোই যেতে পারে। সন্ধে নেমে যাওয়ার পর আশপাশের হোমস্টেটাকে কীরকম লাগছিল দেখতে, চলুন সেটা একবার চট করে আপনাদের দেখিয়ে দিই। যাই হোক, ডিনারের টাইম হয়ে গেছে, ডিনার অলরেডি সার্ভ করে দিয়েছেন ওনারা। রাত্রিরে যেরকম বলছিলাম আমি তো চিকেন খাবো, আমার মা বাবা পিওর ভেজ খায়, তো রাত্রিবেলা ওনাদের জন্য আলাদা বন্দোবস্ত আছে। তো আমাদের কি খাবার দেয়া হলো রাত্রিবেলা একটু চট করে আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, রাত্রিবেলা কিছুটা এরকম লাগছে, আলো ঝলমলে। আমাদের এই পরপর 3টে রুম, 201, 202 আর 203। আমরা তো 202তে উঠেছি। এই প্রত্যেকটা রুমই কিন্তু এই ডুপ্লে রুম আর কি, যেরকম আপনাদের সকালে দেখিয়েছি। আর ডিনারে আছে হচ্ছে রুটি, একটা সবজি, আলু ভাজা আর এই চিকেন। আর হ্যাঁ, ডাল তো আছেই, যদি ভাত চান ভাতের ব্যবস্থাও হয়ে যাবে রুটির জায়গায়। অসম্ভব ঠান্ডা, বাইরেটা তো পুরোটাই কুয়াশাচ্ছন্ন। একটু আপনাদের দেখাই, এই রকম কিছুটা এখন বাইরে মনে হচ্ছে এখন 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার। এত ভালো খাওয়া দাওয়া হলো দুবেলা, কি বলবো। আসার পর থেকে অনেক খুঁত ধরবার চেষ্টা করেছি, আপাতত কিছু চোখে পড়েনি, সত্যি বলছি মন থেকে। এত ভালো ব্যবস্থাপনা, এবং যে জিনিসগুলোয় কোথাও সমস্যা হয়েছে সার্ভিস ভীষণ ভালো। দিস ইজ ওয়ান প্লেস দ্যাট আই ক্যান ভাউচ ফর। শুধু একটাই আমার রিকোয়েস্ট থাকবে যে এই স্ট্যান্ডার্ডটা যেন মেনটেন থাকে। এখন একদম নতুন, সমস্ত কিছু ঝাঁচকচকে। আশা করি 1 বছর পরেও যেন এরকম থাকে। আপনারা যখন আসবেন অবশ্যই জানাবেন। এত ভালো ওভারঅল ব্যবস্থাপনা, মানে এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে, যেরকম যে রাস্তাটা আমাদের আজকে ওনারা সকালে নামিয়ে দিলেন, দুদিক দিয়ে 2টো রাস্তা হচ্ছে। আজকেই সকালে দেখলাম পঞ্চায়েত থেকে এসে মেজারমেন্ট করছিলেন। তো ওই রাস্তাটা হয়ে যাওয়ার পর একদম এই হোমস্টেটা অবধি গাড়ি এসে যাবে। তারপর এখানে মিক্সার যে ট্যাপ হয় সেগুলো ইনস্টলড হয়েছে, তখন ট্যাপেও কনস্ট্যান্ট হট রানিং ওয়াটার পাবেন। এখন তো স্নানের জায়গায় আছে, বাট এরপর প্রত্যেকটা ট্যাপেও এসে যাবে। একদম নতুন তো, টুকটাক এখনও কাজ বাকি, বাট এখনই যা পেলাম আমার মন ভরে গেল। বলতে দ্বিধা নেই, আমার থাকা এটা সেরা হোমস্টে বা সেরা ফার্মস্টে আজ অবধি।
নর্থ বেঙ্গল এমন একটি জায়গা যেখানে আসার জন্য সত্যিই আগাম কোনো চিন্তাভাবনা বা প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে না। এটুকুই বলবো, এর আগামীতে যখনই আপনারা উত্তরবঙ্গে আসবেন ভাবছেন, কনফার্মড নিউমাল জাংশন অবধি কাঞ্চনকন্যার টিকিট পাচ্ছেন, এই হোমস্টেটিকে অন্য সমস্ত প্ল্যানের সঙ্গে কনসিডার করে রাখতে পারেন। আমার তো সবে এই ঘোরা শুরু হলো, এরপর যাব ঝান্ডি, তারপর ডুয়ার্স, তারপর ভুটান, এবং এই সিরিজটিতে দেখানোর বাকি রইল আরও অনেক কিছু। আজকের এই ব্লগটা দেখে যদি এনজয় করে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট করব, ব্লগটা শেষ করে দেওয়ার আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি নতুন কিছু নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।